আমি আমি মানসদার কাছে যাবো। মানসদা, আপনার কাছে যাওয়ার আগে আমি অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল মন্দির মসজিদ কা রাজনীতি কব তক চলেগা। অমিত শাহ খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। কারা করছে এই রাজনীতি, আর এই রাজনীতির উৎসটা কি, ভোটের আগে এটা করে কাদের ফায়দা হয়, কারা ডেভেলপমেন্টের ইস্যুটাকে ব্যাকট্র্যাকে নিয়ে যেতে চায়, অমিত শাহ বলছেন। শুনুন এবং তারপর মানসদার শেষ বক্তা। चुनाव से पहले ही बंगाल में मंदिर मस्जिद की राजनीति शुरू हुई है। आपको पता होगा मुर्शिदाबाद में बाबरी मस्जिद का। एक मिनट, मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा, मगर मुद्दा यहाँ तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। মানুষরা কি বলবেন? দেখুন, বিজেপি, তৃণমূল, সিপিএম, এই ওই রাজনৈতিক দল নিজেদের এজেন্ডা নিয়ে থাকবে, কিন্তু মানুষ যদি চাপ দেয় রাজনৈতিক দলগুলো এজেন্ডা করতে বাধ্য হবে। আমাদের এখন একটাই এজেন্ডা, ভাই তোমরা যাই লড়ো, কাটো, ঝামেলা করো, যাই করো, আমার পকেটে টাকা থাকবে যেন, আমার ছেলেমেয়েগুলো যেন এই বাংলাতেই পড়াশোনা করে এবং আমরা যেন আবার এই যে ঋত গৌরব সেটা ফিরে পাই। বাংলার মানুষের মধ্যে সেই উন্নয়নের ভাবনাটা কতটা বেঁচে আছে বা সেই আশা কতটা বেঁচে আছে সেটাও একটা বড় প্রশ্নের চিহ্নে দাঁড়িয়েছে, যে উন্নয়ন বলতে আমরা আদৌ কী চাই। ক্লাইভ পলাশির যুদ্ধের পরে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে যে সম্পদ নিয়ে গিয়েছিলেন তার পরিমাণ তৎকালীন ইউরোপের টোটাল সম্পদের থেকে বেশি ছিল। তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি গোটা বাংলার, বলেছিল একটা শহরের সম্পদ আমি শুধু লুট করেছি। তো এইবার ভাবা যায় যে তার মানে মুর্শিদাবাদে কত সম্পদ ছিল। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কলকাতার খুব কাছে ত্রিবেণী, সপ্তগ্রাম, মগরা, তার বিজনেস হাবটা এতটাই বড় ছিল যে কলকাতার ব্যবসায়ীরা তাদের কাছ থেকে লোন নিতে যেত যে আপনারা আমাদেরকে ব্যবসা করার জন্য সাহায্য করুন। কি বলতে চাইছেন বলুন তো? আমি বলছি 300 বছর আগের 47-এর ভারত ভাগের পরে বাংলার কি ক্ষতি হচ্ছে সেটা বলুন। হ্যাঁ, সেটাই তো বলছি, সেখানে আসছি, দাঁড়ান না, ওখানেই আসছি। বাংলার শিল্পগুলো কেন ধসে গেল সেটা বলুন। একদম তাই। ভারতের শিল্পগুলো প্রথম মেট্রো কাকে দেওয়া হয়েছিল? বাংলা ভাগের ইতিহাসটা বলুন। ভারতের প্রথম মেট্রো কাকে দেওয়া হয়েছিল? কলকাতাকে। মেট্রো ছাড়ুন, আপনি আবার মেট্রো, তাহলে যেটা ধরবো যে শুরু করুন না। ভারতের প্রথম আইআইটি কাকে দেওয়া হয়েছিল? বাংলাকে। প্রথম রাজনৈতিক আপনি বলুন না। রাজনৈতিক দল এখন এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল যে দুটো, তার সূচনা কোথায়? কংগ্রেস উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, বাংলাকে সব থেকে আগে সব সুযোগ দেওয়া হয়েছে। প্রথম মেট্রো বাংলাকে দেওয়া হয়েছিল, বাড়াতে পারেনি কার দোষ। প্রথম মানুষদের থেকে আমি শতরূপাধি কাছে বলে নিন, শতরূপাধি এই যে গুচ্ছে চাচাচ্ছে সবাই, আমাদের একটাই সিঙ্গেল পয়েন্ট আছে। প্রথমে বললেন বলুন, শুনতে পাচ্ছি। আমরা যখন সরকারে আসব আর সখানেক দিন বাকি আছে, 100 কটা দিন বাকি আছে, আমরা যখন সরকারে আসব আমার সময় শেষ। আমি এটাই বলছিলাম, বাংলা বাঙালি কিন্তু লড়ে যাবে, কিন্তু আমাদের পকেটে কেন টাকা থাকবে না গুজরাট, দিল্লি বা হরিয়ানার লোকজনের মতন? কেন আমাদের ইন্ডাস্ট্রিগুলো উত্তরপ্রদেশের মতন হবে না? এটা নিয়ে প্রশ্ন করুন। পকেটে টাকা থাকলে মন্দিরেও যাব, মসজিদেও যাব। পকেটে টাকা থাকলে, ছেলেমেয়েগুলো ঘরে থাকলে মন্দিরে আশীর্বাদ চাইতে যাব বেশি বেশি করে, কিন্তু পকেটে টাকাটা থাকতে হবে। বাংলার পকেটের টাকাটা কম হয়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।